সিনেমাটোগ্রাফিতে এটা বোঝানো অত্যন্ত একটি কঠিন কাজ এবং শেষে যখন নুরুল হুদা যখন ও বলে যে ইয়াস আই নো এভরিথিং কিন্তু আমি বলবো না, তখন তার মানে কি আমি বলতে চাচ্ছি বাংলাদেশের লেখকও যেটা বোঝাতে চেয়েছে, আমার মনে হয় আমাদের ডিরেক্টরও সেটাই বোঝাতে চেয়েছে, বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যে কোনোভাবেই হোক। সে বলতে চেয়েছে ইয়েস আমি জানি আমিও তো মুক্তিযোদ্ধা, হ্যাঁ, কিন্তু আমি বলবো না। তার মানে ওর মতো একটা ভীতু লোক, হ্যাঁ, দ্য রিস্ক অফ হিজ লাইফ এন্ড হিজ ফ্যামিলি, সে বলছে যে আমি জানি কিন্তু আমি বলবো না। তার মানে প্রতিটা মানুষের ভেতরের যে প্রবৃত্তিটা ছিল স্বাধীনতার জন্য, যে বাঙালি মরিয়া হয়ে গিয়েছিল, এইটাই কিন্তু অঞ্জন বোঝাতে চেয়েছে বা আখতারুজ্জামান ইলিয়াস স্যার তার লেখাতে লিখতে চেয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এই কাজটুকু করার ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা করতে হয়েছে, অনেক ভাবনা করতে হয়েছে। ডেলিভারিটা কি হবে, কোন জায়গা থেকে মাসলটা নড়বে, কোন জায়গা থেকে চোখটা পিটপিট করবে, এগুলো আমরা অনেক কিছু ডিটেইলেই চেষ্টা করেছি। পরেও আরেকটু জেনে নেব। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে অপর্ণার কাছ থেকে জানতে চাইব যে এই চলচ্চিত্রটি অভিনয় করার আগে এবং পরে মুক্তিযুদ্ধ সম্পর্কে দর্শন, মুক্তিযুদ্ধ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা, হলে সেটা কিরকম পরিবর্তন, এটা বিরতির পরে জানবো। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অপর্ণা যেটি জানতে চেয়েছিলাম যে অভিনয় করার ফলে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলাদা কোনো বাড়তি বা ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে কিনা। ওটা তো অবভিয়াসলি, যেহেতু অভিনয় করতে এসেছি, সো পড়তে তো হচ্ছে কিছু, অল্প কিছু, কিন্তু যেটা বললাম যে ফ্যামিলি থেকে তো একটা জানার একটা বিষয় ছিল, প্লাস হচ্ছে কো অ্যাক্ট্রেস অ্যান্ড আমি বলি যে যখন এই মুভিটা নিয়ে বলি, মেঘমল্লার নিয়ে, যে যুদ্ধ সম্পর্কে অন্য ধরনের একটা ধারণা ছিল। এই যে এরকম ছোট ছোট গল্প, ছোট ছোট যে যুদ্ধের সময় যে ত্যাগের কাহিনীগুলা, এগুলো সম্পর্কে যে আইডিয়া আছে, এটা করে জানতে পারলাম। মানে ত্যাগের যে একটা কাহিনী, যে আসমা মেয়েটা বেসিক্যালি হচ্ছে তার যে ত্যাগটা, হাজব্যান্ড চলে মিলিটারি ধরে নিয়ে গেছে, তারপরে সে অসহায়, তারপরে থেকে যে তার স্ট্রাগলটা শেষ কোথায় জানে না, স্বামী কি শহীদ হয়েছে না কি হয়েছে এটা সে জানে না। সো এই যে ত্যাগের কাহিনীটা, এটা দিয়ে কিন্তু এই মেঘমল্লারের চরিত্রটা ফুটে উঠেছে। এই যে ছোট ছোট কাহিনীগুলো, এগুলো করতে গিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা আইডিয়া আছে, কিন্তু আমি মনে করি আমি এটাতে প্লে করে আমার মনে হয়েছে যে আমি নিজেও একটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই আর কি। সেইটাই হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজে বোধ করবেন এইরকম, তখন আপনাকে যারা দেখবেন তাদের মধ্যেও হয়তো, কারণ আমাদের যারা নতুন এখন মুক্তিযুদ্ধের গল্প শুনছেন, নতুন জেনারেশনের যারা, তাদের কাছে এই গল্পটা পৌঁছে দেওয়া একইভাবে, কারণ আসমাকে তাদের পরিচিত মানুষই মনে হবে, একটা যুদ্ধ সমরাস্ত্র নিয়ে দাঁড়ানো এরকম একটা মানুষ না, এটা একদম পাশের বাড়ির বোন, বড় বোন, মায়ের মতো। তো ওই জায়গাটার থেকে মুক্তিযোদ্ধাকে দেখা একদম মানে এটা তো জনযুদ্ধ, যেহেতু জনযুদ্ধের যে প্রকৃতিটা, সেই জায়গাটা হয়তো এই ধরনের চরিত্রগুলি আমাদের অনেক বেশি শিক্ষা দেবে অন্য অন্য যে মানে একদম যুদ্ধের যে ছবিগুলি সেখানকার থেকে ভিন্নভাবে। অঞ্জন ভাই, আপনার কাছে চলে যাব আবার, যে এই ছবিটি নির্মাণ করছেন, এটি প্রস্তুতি পর্বে এবং এটি আসলে সরকারের অনুদানে যাত্রা শুরু হয়েছিল, এবং তারপরে আবার আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে, বেঙ্গলের সঙ্গে আপনাকে যুক্ত হতে হয়েছে। এটার বাস্তবতাটা কি, যে সরকারের অনুদান আসলে কতটুকু আমাদেরকে ফ্রিডম দেয় বা ক্ষমতা দেয়? প্রথমত আমি বলি যে এটা বলতেই হবে যে 35 লাখ টাকা তো দিচ্ছে সরকার এই গরিব দেশে। আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে এটা দিয়ে হয়তো 2টা স্কুল হইতে পারত, তাই না? কিন্তু সেইখানে একটা ছবির জন্য সরকার টাকাটা দিল, এইটা আমি মনে করি একটা মহৎ ব্যাপার। কিন্তু সত্য হচ্ছে যে 35 লাখ টাকায় ছবি হয় না। হ্যাঁ, এটার জন্য 1 কোটি টাকা, আমার ছবি করতে 1 কোটি টাকার বেশি খরচ হচ্ছে, খুবই সিম্পল ধরনের ছবি। তারপরেও তো এই জিনিসটা আমি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, যে সরকার একটা ভালো উদ্যোগের পেছনে তার অর্থ, সরকারের অর্থ মানে আমি বুঝি জনগণের অর্থ,
ব্যয় করা হচ্ছে। তো এই জিনিসটা আমাদের প্রথম থেকে মনে ছিল এবং আমরা এও জানতাম যে এই টাকা দিয়ে ছবি হবে না। ফলে বেঙ্গলে আমি যখন গেলাম আবুল খায়ের লিটুর কাছে, তো উনি এক কথায় রাজি হয়ে গেছেন। আমার স্ক্রিপ্টটাও যেরকম বললো যে ডিটেল ওয়ার্কআউট করা ছিল, আর আমরা প্রি প্রোডাকশনও অনেক ভালো করে করছি, যে কোন মকটা থাকবে, কোন শাড়িটা পরবে, পর্দাটা কিরকম হবে, অল ডিটেল। ওই যে ওই দিন বলছিলাম আমার খুব ভালো লাগছে যে ছবির ভিতর শুধু অ্যাক্টর না, যে মকটা আছে ইট ইজ অলসো অ্যাক্টিং, পর্দাটা আছে এটাও অলসো অ্যাক্টিং, বৃষ্টিটা আছে এটারও একটা চরিত্র। ফলে এই সব কিছু মিলেই কিন্তু টোটাল জিনিসটা। তো ফলে আমরা জানতাম যে আমাদের বাজেট কম, কিন্তু এর ভিতরেও আমাদের এরকম প্রস্তুতি থাকা উচিত যাতে কিনা আমরা কাজটা ঠিকভাবে করতে পারি। তো আমরা সেই চেষ্টাই করছি এবং সুধীর অনেক আমাদের হেল্প ছিল। 18-20টা ফিচার ফিল্ম করছে, বম্বেতে কাজ করে, মাটির ময়নার ক্যামেরাম্যান। ফলে ও আমাদের একটা বিরাট সাহায্য ছিল। কেমন আমি তো ধরেন ফিচার ফিল্ম প্রথম করলাম, এত বড় একটা, আর বৃষ্টি, তো এই জিনিসটায় ওর সাহায্যটা। আর আপনারা ছবি দেখলে নিশ্চয়ই সবাই প্রশংসা করবে যে প্রথম কথা সবাই বলে যে ফটোগ্রাফিটা, এত সুন্দর ছবি তুলছে। এবং বাংলাদেশের যে বর্ষায় যে বাংলাদেশ, মানে আপনার একটা ভালোবাসা তৈরি হবে এই দেশের প্রতি। তাই মনে করি যে ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এটা একটা ভিজুয়াল মিডিয়াম, ফলে ছবিগুলো তো সুন্দর হইতে হবে, গল্প তো আমি ছবি দিয়ে বলতেছি। ফলে সেই জিনিসটা আমরা চেষ্টা করছি যে যাতে কিনা এই কম বাজেটের ভিতরেও প্রস্তুতিটা ঠিক থাকলে আমরা জিনিসটা করতে পারবো। আমাদের লোকেশনটা অনেক সুন্দর ছিল, ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ের হিউজ জায়গা, হ্যাঁ। এবং আমরা ওই কয়টা দিন খুবই, আমার ব্যক্তিগতভাবে তো খুবই টেনশনের ভিতর ছিলাম, কিন্তু তারপরে উই এনজয়েড একসাথে আমরা, হ্যাঁ, খাওয়া দাওয়া এভরিথিং। সো আই এনজয়েড দ্য প্রসেস অলসো। এই যে কাজটি করতে গিয়ে আপনি এনজয় করেছেন, সেটা তো অবশ্যই একটা প্রথম প্রাপ্তি, এবং তারপরে যে প্রাপ্তিগুলি একের পর এক আশা করবেন যে ছবিটি হলে যাবে, দর্শকরা দেখবে। তো এখনো পর্যন্ত আমরা জানি যে কিছু নির্দিষ্ট দর্শক আপনার ছবি দেখেছে, তাদের কাছ থেকে আসলে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন? আমি তো বলবো হিউজ। আমাদের সিনেমা সম্পর্কে এত লেখা হয়েছে সম্প্রতিকালে, মানে এটা বলতে ঠিক না, কিন্তু তারপরে আমি বলি যে হিউজ লেখা, এখন একটা বই হয়ে যাবে এরকম লেখা আমার। অ্যান্ড অন মেজর রাইটাররা লিখছেন, মানে যারা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। কিন্তু এইটা তো কোনো হতেই পারে, কিন্তু আমি মনে করি যে সাধারণ লোক দেখে ছবিটা কতখানি উপভোগ করবে, তাদের কতখানি ভাল লাগবে, এইটার উপরেও আমি ইকুয়ালি গুরুত্বপূর্ণ মনে করি অ্যাট দ্য সেম টাইম। কারণ এইটা তো আসলে সাধারণ মানুষের অংশগ্রহণের ছবি, মধ্যবিত্তের ভূমিকার ছবি, যে তারা কিরকম ছিল, কিরকম হয়ে উঠছে। ফলে কি বলবো, যে কালকের উপর নির্ভর করবে আগামী সপ্তাহে যে দর্শকরা কিরকম রেসপন্স করে। তবে আমরা আশাবাদী যে যেরকম প্রচার হচ্ছে, যেরকম সবাই জানে, হয়তো লোকে আসবে। কিন্তু এই যে মানে ছবি ভালো খারাপ সেটা জানি না, কিন্তু হলে লোকে আসবেনই আমাদের এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকে। এই জিনিসটা কিভাবে কেটে যেতে পারে বলে মনে করেন? এটা কি একমাত্র ভালো ছবি হওয়াই এটার উত্তর? নিশ্চয়ই ভালো ছবি, মানে আমি ইন্ডাস্ট্রির যে ছবি সেইটার সাথে দেখেন ব্যবসা কতজন করতেছে, সিনেমা নিয়ে ব্যবসা করতেছে। ফলে সেইটার সাথে আমার কোনো মানে দ্বন্দ্ব নেই। কিন্তু আমার মনে হয় যে একটা পরিচালক, তার একটা মরাল রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস পিপল। তো এই জিনিসটা যতটুকু আপনি আপনার সিনেমার ভিতরে তুলে ধরতে পারবেন, ততক্ষণেই একজন পরিচালক হিসেবে আপনার দায়িত্ব আপনার দেশ এবং আপনার জনগণের প্রতি আপনার প্রকাশিত হবে। তো সেইটা আমি মনে করি গুরুত্বপূর্ণ অ্যাট দ্য সেম টাইম। ফলে এরকম না যে আমাদের ছবিটা একদম আমরা চাই যে বিরাট জনগণ আসবে দেখতে, কমার্শিয়াল এলিমেন্ট তো ওইভাবে নাই। কিন্তু আমি মনে করি মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এবং এইটা একটা গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ধরনের গল্প। ফলে লোকে আসলে হয়তো তাদের একটা অন্য ধরনের মুক্তিযুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা হবে। সেলিম ভাই, আমরা এই যে কমার্শিয়াল উপাদান প্রয়োজন মনে করি, কিন্তু সেলিম ভাই, আপনার কাছে কি মনে হয় যে আসলে দর্শক সবসময় শুধু কমার্শিয়াল উপাদানের জন্যই যায়? কারণ আপনি খুব বেশি কমার্শিয়াল কাজ করেননি, কিন্তু অনেক জনপ্রিয় অভিনেতা। এটার উত্তর আপনিই সবচেয়ে ভালো জানবেন, আমরা জানতেও চাই, তবে একটা বিরতির পর।
আজকে বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি।